ওয়্যারলেস যন্ত্রের দিকে ঝুঁকে পড়ল আহমাদ মুসা। কানে তুলে নিল ওয়্যারলেস রিসিভার। আহমাদ মুসা স্পিকিং। ওপার থেকে একটি স্পষ্ট কণ্ঠ ভেসে এলো, আমি আবদুল্লাহ জাবের। কি খবর বলো? উদ্গ্রীব কণ্ঠ আহমাদ মুসার। আবদুল্লাহ জাবের লিলিয়েভের ঘটনা সমস্তটা আহমাদ মুসাকে জানালো। তারপর বলল, আমি বলছি, লিলিয়েভের সে চিঠি লিখে নিন জনাব। আহমাদ মুসা বাম হাতে ওয়্যারলেস রিসিভার ধরে রেখে ডান হাতে প্যাড ও কলম টেনে নিল। সাইমুমের পরিচিত কোডে প্রেরিত চিঠিটি লিখে চলল সে। চেয়ারম্যান, ক্লু ক্লাক্স ক্ল্যান, দিভাও, মিন্দানাও। আমরা আপনাদের হারানো জাহাজ, রেডিয়েশন বম্ব এবং আহমাদ মুসার সঠিক অবস্থানের পূর্ণ তথ্য অবগত রয়েছি। আমরা এসব তথ্য দিয়ে আপনাদের সাহায্য করতে পারি যদি আপনারা আমাদের সাথে নিম্নলিখিত শর্তে রাজি হন। ১. দক্ষিণ চীন সাগর ও সোলো উপসাগরের মধ্যবর্তী পালোয়াং দ্বীপে সোভিয়েত নৌবহরের স্থায়ী ল্যান্ডিং সুযোগ থাকবে। ২. সোলো ও মিন্দানাও দ্বীপপুঞ্জে যিশুর রাজত্ব কায়েম হোক, আপত্তি নাই, কিন্তু সেখানে প্রগতিশীল আন্দোলনের পথ বন্ধ করা চলবে না। দিভাও কারাগার থেকে প্রগতিশীল কর্মী চার্লস হ্যামিল্টনকে অবিলম্বে ছেড়ে দিতে হবে। ৩. উত্তর মিন্দানাওয়ের কাগাওন বেজ সোভিয়েত এয়ারফোর্সে মাত্র ৩ দিনের জন্য ব্যবহারের অনুমতি চাই। উপরোক্ত শর্তগুলো যদি ক্লু ক্লাক্স ক্লান ও তার পরিচালিত সেখানকার সরকার মেনে নেয়, তাহলে আমাদের স্বার্থ রক্ষার জন্য আমরা আমাদের নিজস্ব পথ অনুসরণ করব। কাগডোমাভিচ, চেয়ারম্যান, সোভিয়েত ফার ইস্ট ইন্টেলিজেন্স সার্ভিস। চিঠি নোট শেষ করা হলে আহমাদ মুসা বলল, লিলিয়েভ মিশনের ব্যর্থতায় সোভিয়েত ইন্টেলিজেন্স আরও পাগল হয়ে উঠবে। আবার আসবে তারা দিভাওয়ে। তা আসুক, তুমি আজই চলে এসো কাগানে। শরীফ সেখানে আছে। তোমাদের কাজ হবে কাগান বেজের কার্যধারার প্রতি নজর রাখা। আর শোনো, লিলিয়েভের ব্যাগেজ এখন তোমার 11 নম্বর কেবিনেই তো রয়েছে। হ্যাঁ, তাহলে লিলিয়েভের ওই চিঠি তুমি যেখানে পেয়েছিলে সেখানে রেখে দাও গিয়ে। কাল সকালে ক্লু ক্লাক্স ক্লান নিশ্চয় সেখানে যাবে। পরে হয়তো আসবে সোভিয়েত ইন্টেলিজেন্সের কেউ। চিঠি যেন তারা ওখানে পায়। নিরুদ্বেগে তারা তাদের প্ল্যান নিয়ে এগোক সামনে। থামল আহমাদ মুসা। একটু থেমে আবার বলল, আর কিছু বলবে জাবের? লিলিয়েভকে কি করব? হেডকোয়ার্টারে পাঠিয়ে দেব? না, এখানে স্মার্থা আছে। সবাইকে একখানে করা ঠিক হবে না। ওকে ওখানে আটকে রাখবে। আচ্ছা আচ্ছা, রেখে দাও বলে লাইন কেটে দিল মুসা। তারপর ওয়্যারলেসের কাঁটা ঘুরিয়ে ভিন্ন এক ওয়েভ লেংথে জাম্বোয়াঙ্গ এহসান সাবরির সাথে যোগাযোগ করল। এপার থেকে এহসান সাবরির কণ্ঠ ভেসে এলো, আমি এহসান সাবরি। আমি আহমাদ মুসা। আদেশ করুন জনাব। শুধু আদেশ করার জন্যই কি তোমাদের খোঁজ নিয়ে থাকে এহসান? মাফ করুন জনাব, আপনি আমাদের নেতা। আদেশ তো আপনার কাছ থেকে আমরা প্রত্যাশা করি। আমি যেটা দিয়ে থাকি ওটা পথ নির্দেশনা মাত্র, আদেশ নয়। আদেশের অধিকার তো একমাত্র আল্লাহরই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। পড়নি? ওপারে এহসান সাবরির মুখ লজ্জায় লাল হয়ে উঠেছে। বলল সে, আপনার এ নির্দেশ আমার মনে থাকবে। শোনো এহসান, মিন্দানাওয়ে আমাদের অবস্থান ইরগুঞ্জয় লিওমির ক্লু ক্লাক্স ক্লান ও সোভিয়েত ইন্টেলিজেন্সের কাছে অজানা নেই। এখানে ব্যর্থ হবার পর সোভিয়েত ইন্টেলিজেন্স কাগানে বেজ করে কিছু করতে যাচ্ছে। আমার মনে হয় এটা হবে ওই ত্রিপক্ষের কোনো এক যৌথ পরিকল্পনা। তুমি প্রস্তুত থেকো। ওদের ওদিকে ব্যস্ততার সুযোগে আমরা জাম্বোয়াঙ্গতে আঘাত হানব। জাম্বোয়াঙ্গ বন্দর আমাদের হাতে এলে সমগ্র সোলো সাগর ও সেলেভিস সাগরের উপর নজর রাখতে পারব। আমাদের সমগ্র দক্ষিণ পশ্চিম ও উত্তর উপকূল নিরাপদ হবে। আর শোনো, আমাদের 50টি স্পিড বোটের সবগুলোকে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র সজ্জিত করা হয়ে গেছে। এর মধ্যে আমি 5টিকে কাগান উপসাগরে রেখে অবশিষ্টগুলোকে জাম্বোয়াঙ্গ ঘাঁটিতে পাঠিয়ে দিচ্ছি। তুমি এর মধ্যে 5টি তোমার জন্য রেখে অবশিষ্টগুলো 2টি করে সবগুলো উপঘাঁটিতে পৌঁছে দেবে। রাতের অন্ধকারে অতি গোপনে সমাধা করবে এ কাজ।
কিন্তু পেট্রোলের যে স্টক আছে তা তো খুব অল্প। সে চিন্তা আমি করেছি। লিবিয়া থেকে ওয়েল ট্যাঙ্কার এমভি সেনুসি আসছে। ওটা এসে নোঙর করবে নর্থ বর্নিওর সান্দাকান বন্দরে। সেখান থেকে ইন্দোনেশীয় কোস্টার পিপা ভর্তি তেল নিয়ে আসবে জাম্বুয়াঙ্গ থেকে ৭৫ মাইল দক্ষিণ পশ্চিমে জনমানবহীন জামুন দ্বীপে। সেখান থেকে তোমাকে তেল সংগ্রহ করতে হবে। নির্দিষ্ট সময় আমি তোমাকে পরে জানাচ্ছি। আচ্ছা, আর কিছু বলার আছে? জি না, রেখে দিলাম। ওয়্যারলেস ছেড়ে দিয়ে আলী আল মাকতুমের দিকে চেয়ে আহমাদ মুসা বলল, হুজুর, কষ্ট দিলাম আপনাকে, অনেকক্ষণ বসিয়ে রেখেছি। এ কি বলছো বাবা? আমার ১১০ বছরের জীবনে এমন আনন্দ আমি কোনোদিন পাইনি। অপরিসীম কষ্ট করছো তোমরা এ দুঃখী জাতির জন্য। আজ আমি যদি যুবক হতাম। কান্নায় বৃদ্ধের গলা বুঝে এলো। থামল সে। ঢোক গিলে আবার সে বলল, আজ মনে হচ্ছে আমার কর্মজীবনের দীর্ঘ ৮০টি বছর বৃথায় নষ্ট করেছি করিম আল মাখদুমের মাজারে বসে তসবি টিপে আর হাহুতাশ করে। আল্লাহ জাল্লা জালালহুর তসবি টিপেছি বটে মাজারে বসে, কিন্তু তার প্রতাপে তোমাদেরকে যেমন জাতির মুক্তির জন্য আজ পাগল করে তুলেছে তেমন তো কোনোদিন হয়নি আমার। বৃদ্ধের দু গণ্ডবে অবিরাম ধারায় নামছিল অশ্রু। হৃদয়ের বেদনা যেন তার চোখ দুটি দিয়ে ঠিকরে পড়ছে। সে হঠাৎ উঠে দাঁড়িয়ে আহমাদ মুসার হাত দুটি ধরে বলল, তোমাদের কিছু কাজ আমাকে দাও বাবা। এ বৃদ্ধ কিছু করতে না পারলেও শত্রুদের একটি বুলেট আর কিছু সময় তো নষ্ট করতে পারবে, আর এটাই হবে আমার জীবনের পরম সঞ্চয় তার কাছে। আহমাদ মুসা উঠে দাঁড়িয়ে আলী আল মাকতুমকে ধীরে ধীরে বসিয়ে দিতে দিতে পরম শ্রদ্ধাভরে বলল, যুবকদের জন্য এ প্রেরণা সৃষ্টি আপনার আজ সবচেয়ে বড় দায়িত্ব জনাব। আহমাদ মুসা বলল, তারপর আজ এই রাতে এই মুহূর্তে যে প্রেরণার উৎস পরশ আপনার কাছ থেকে পেলাম তা অক্ষয় হয়ে থাকবে আমার জীবনে। আপনার অশ্রু হয়ে নেমেছে আপনার অশ্রু। এ অশ্রুর মূল্য অপরিসীম। এ অশ্রুর জ্বালা যুবকদের পাগল করে, আর এ পাগল যুবকরাই পারে রক্তের সাগর পিছনে ফেলে লক্ষ্যে পৌঁছতে। বয়সের ভারে পীড়িত আলী আল মাখদুম অবসন্ন হয়ে পড়েছে চেয়ারের উপর। চোখ দুটি তার মুদ্রিত। আহমাদ মুসা মূর হামসারের দিকে চাইল। মূর হামসারের অশ্রুসিক্ত চোখে শপথের দীপ্ত শিখা। ধীর স্বরে আহমাদ মুসা তাকে বলল, আজকে জেদ্দার এমপিআই মুসলিম প্রেস ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টারে একটি চিঠি লিখো ইরগুনজাই লিওমি তাদের স্বীয় স্বার্থ সংশ্লিষ্ট একটি তথ্যের বিনিময়ে সোভিয়েত ইন্টেলিজেন্সকে মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক জটিল মারণাস্ত্র ঘুমন্ত টর্পেডো সমর্পিত গোপন তথ্য পাচার করছে। আরও বলতে হবে, এই ষড়যন্ত্রের সাথে পেন্টাগনের ইহুদি মারণাস্ত্র বিজ্ঞানীদের যোগ সাজস রয়েছে। ব্যাস, এটুকুই যথেষ্ট। কিন্তু এ থেকে আমরা কি বাস্তব ফল লাভ করব ভাইয়া? সর্বোচ্চ লাভের কথা বাদ দিলাম, সর্বনিম্ন লাভ হল এর ফলে ইহুদি স্বার্থ ও মার্কিন স্বার্থের মধ্যে অলক্ষ্যে এক ভেদরেখার সৃষ্টি হবে। ইরগুনজাই লিওমি ও ইহুদি বিজ্ঞানীদের উপর মার্কিন গোয়েন্দারা চোখ রাখবে, যার ফলে ইরগুনজাই লিওমির পক্ষে সোভিয়েত ইন্টেলিজেন্সকে দেয়া প্রতিশ্রুতি পালন করা কঠিন হবে। হেসে উঠল মূর হামসার, বলল, ঠিক ভাইয়া, রেডিয়েশন বম্ব কেলেঙ্কারি হয়েছে। এবার ঘুমন্ত টর্পেডো কেলেঙ্কারি প্রকাশ হয়ে পড়লে ইহুদি মার্কিন চির ধরা স্বার্থে ফাটল স্পষ্ট হয়ে উঠবে এবং পরিণামে তা সংঘাতে রূপান্তর লাভ করতে পারে। আহমাদ মুসা উঠে দাঁড়াল, বলল, হুজুরকে শুয়ে দেবার ব্যবস্থা করো মূর হামসার। কয়েকদিন খুবই ব্যস্ত ছিল আহমাদ মুসা। মিন্দানাও, সোলো, পালোয়াং ও বাসিলান দ্বীপপুঞ্জের পিসিডার প্রশাসন ইউনিটের যে ট্রেনিং 1 মাস আগে শুরু হয়েছিল তা শেষ হয়ে গেল। সুস্থ ও সফল জনপ্রশাসন ব্যবস্থা প্রশাসন কর্মীর চরিত্র ও দক্ষতার উপর নির্ভরশীল। এরই অনুশীলন চলেছে ট্রেনিং শিবিরে। আহমাদ মুসার পরিকল্পনা অনুযায়ী এই প্রশাসন কর্মীদেরকে তাদের স্ব অঞ্চলে গিয়ে আইনের উৎস, আইন ও আইনের ব্যবহার শীর্ষক শিক্ষা কোর্সে আরও 6 মাস করে কাটাতে হবে। ট্রেনিং কর্মীদের বিদায় দিয়ে সেদিন দুপুরে
আহমাদ মুসা ফিরে এলো তার কক্ষে। ক্লান্ত দেহ এলিয়ে দিল বিছানায়। হঠাৎ টেবিলের ফুলদানির দিকে দৃষ্টি আকৃষ্ট হলো তার। সঙ্গে সঙ্গে সে উঠে বসল। ফুলদানির ফুলগুলো অমন শুকনো কেন? মনে হচ্ছে কয়দিন থেকে ফুল বদলানো হয়নি। এতদিনের মধ্যে এমনটি তো কখনো হয়নি। আহমাদ মুসা লক্ষ্য করল আলনার কাপড়গুলো বেশ অগোছালো। যে কাপড় যেভাবে সে রেখেছে সেই সেভাবেই আছে। বিছানারও সেই অবস্থা। চাদর ঠিকভাবে পাড়া নেই। একদিকে বেশি ঝুলে আছে, অন্যদিকে কম। এই সময় রুনার মা ঘরে ঢুকল। বলল, জনাবের খাবার তৈরি। আহমাদ মুসা ওদিকে কর্ণপাত না করে বলল, ফুলদানিতে শুকনো ফুল কেন রুনার মা? আপামনির অসুখ তো? কার? শিরির? জি। কতদিন ধরে অসুখ? আজ 4 দিন। কি অসুখ? জ্বর। 4 দিন থেকে জ্বর? মোর হামসারকে বাইরে পাঠালাম, সেদিনও কি জ্বর ছিল? মোর হামসার তো আমাকে কিছু বলেনি। সে গেল কেন? এটুকু থেমে সে আবার বলল, কি ওষুধ খাচ্ছে? ছোট সাহেব ডিসপেন্সারি থেকে ওষুধ এনে দিতে বলে গিয়েছিলেন, এনেছি। জ্বর কমেনি? না, আরও বাড়ছে যেন। রুনার মা, আমাকে এ সংবাদ কেন বলনি? আহমাদ মুসার কণ্ঠে কঠোরতা ঝরে পড়ল। রুনার মা ভীত হয়ে পড়ল। ধীরে ধীরে সে বলল, আপামনিও কিছু বলেনি, আমিও বুঝতে পারিনি, মাফ করবেন জনাব। শিরিকে কি খেতে দিচ্ছ? কিছুই খায় না, মাঝে মাঝে একটু আধটু গ্লুকোজ খায়। আহমাদ মুসা তাড়াতাড়ি একটি স্লিপ লিখে রুনার মাকে দিয়ে বলল, এটা নিয়ে গার্ডরুমের খলিলকে দাও, সে যেন এক্ষুনি গিয়ে ব্যারাকের হসপিটাল থেকে ডাক্তার নিয়ে আসে। আর তুমি গিয়ে ওর কাছে বসো, কোথাও যাবে না। রুনার মা স্লিপটি নিয়ে বেরিয়ে গেল। আহমাদ মুসা ওয়্যারলেসের সামনে গিয়ে বসল। দক্ষিণ মিন্দানাওয়ে মরো উপসাগরের তীরে সাহেলি ঘাটের সাথে যোগাযোগ করল সে। মোর হামসার ওখানেই গেছে। মুখ এখনো শুকনো কেন? কোথেকে আসছ রুনার মা? আপনার অসুখের কথা বড় সাহেবকে জানানো হয়নি, বড় সাহেব রাগ করেছেন। শিরির চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল। বলল, আমার অসুখের কথা কেমন করে উনি জানলেন? আমি বলেছি। তুমিই তো বলেছ, তাহলে রাগ করলেন কেন উনি? আমি তো বলিনি, উনিই জিজ্ঞেস করেছিলেন। হঠাৎ কেমন করে জিজ্ঞেস করলেন উনি? না, উনি জিজ্ঞেস করেছিলেন, রুনার মা, ফুলদানিতে শুকনো ফুল কেন? তুমি কি বললে? আমি বললাম আপামনির অসুখ। তারপর আমাকে বকাবকি করলেন, খলিলকে ব্যারাকে পাঠালেন ডাক্তার আনতে। শিরি আর কিছু বলল না। চোখ বুঝল সে, তার মনে আনন্দ বেদনার ঢেউ। ওর কাছ থেকে আর কি চাই? একটু স্মরণ করেছেন, করুণা করেছেন, এই তো যথেষ্ট। উনি কাছে আসবেন আমাকে দেখতে, এমন দুঃসাহসিক আকাঙ্ক্ষা কি আমার সাজে? খলিল সংবাদ দিল ডাক্তার এসেছে। আর ওনার মা গিয়ে ডাক্তার নিয়ে এলো। সব শুনে ঔষধ দিয়ে চলে গেল ডাক্তার। পাশেই বসে রয়েছে রুনার মা। সিঁড়ি এপাশ ওপাশ ফিরছে, স্বস্তি পাচ্ছে না কিছুতেই। রুনার মা বলল, কষ্ট লাগছে আপামনি? না রুনার মা একটু থেমে বলল, তুমি বসে বসে কষ্ট করছো কেন? শুয়ে আরাম করো যাও। না, বড় সাহেব তোমার কাছে কাছেই থাকতে বলেছেন আমাকে। সিঁড়ি কিছু বলল না। অনেকক্ষণ পর এক সময় ধীরে ধীরে বলল, উনি ঘরে আছেন রুনার মা? কে? তোমার বড় সাহেব? না, বাইরে গেছেন। আমি দাঁড়াতে পারবো, হাঁটতে পারবো না। তুমি ধরে আমাকে একটু ওর ঘরে নিয়ে যাবে? কেন? আগে বলো, পারবে কি না? তোমার হুকুম কোনটা না মেনেছি? তাহলে যাও, বাগান থেকে ফুলদানির জন্য কয়েকটি গোলাপ নিয়ে এসো। সিঁড়ি রুনার মার কাঁধে হেলান দিয়ে আহমাদ মুসার কক্ষে গেল। দুর্বল হাতে ধীরে ধীরে ফুল সাজিয়ে রাখল। বিছানায় চাদর পাড়ার ঢং দেখে হাসল সিঁড়ি। বলল, এতদিনেও কাজ শিখলেন না রুনার মা? সিঁড়ি চাদর ঠিক করতে যাবে এমন সময় আহমাদ মুসার টেবিলের ওয়্যারলেস যন্ত্রে লাল সংকেত জ্বলে উঠল। সাথে সাথে একটানা সংকেত শব্দ। সিঁড়ি একটু দ্বিধা করল, একটু ভাবল হয়তো কোনো জরুরি মেসেজ। সিঁড়ি গিয়ে ওয়্যারলেস রিসিভার তুলে নিল। ওপার থেকে কণ্ঠ ভেসে এলো, আবদুল্লাহ জাবের স্পিকিং। আমি সিঁড়ি বলছি, মোর হামসারের বোন। আমি মুসা ভাইকে চাই, উনি বাইরে গেছেন। আপনি কি মেসেজ রিসিভ করবেন? একটু দ্বিধা করল সিঁড়ি, তারপর বলল, নিশ্চয় করব। এ সময় আহমাদ মুসা এসে দরজায় দাঁড়ালো।
সিঁড়িকে ওয়্যারলেসে দেখে আহমাদ মুসা প্রথমে অবাক হলো, কিন্তু টেবিলের ফুলদানির দিকে চেয়ে ব্যাপারটা কিঞ্চিত আঁচ করতে পারল। অলক্ষে এক হাসির রেখা খেলে গেল যেন তার ঠোঁটে। ছোট্ট একটি কাশি দিয়ে ধীর পদে ঘরে ঢুকল আহমাদ মুসা। চকিতে মুখ তুলল সিঁড়ি। আহমাদ মুসাকে দেখেই সে উঠে দাঁড়াল। হাত থেকে পড়ে গেল ওয়্যারলেস রিসিভার। অবশ হয়ে গেল তার গোটা শরীর। পড়ে যাচ্ছিল সে। আহমাদ মুসা তাড়াতাড়ি ধরে ফেলল তাকে, নিয়ে গিয়ে শুয়ে দিল তার বিছানায়। অজ্ঞান হয়ে গেছে সিঁড়ি। মুখে তার পানির ছিটা দিল আহমাদ মুসা। মিনিট তিনেকের মধ্যেই তার জ্ঞান ফিরে এলো। এমন অবস্থার জন্য রুনার মা প্রস্তুত ছিল না। সে মেঝের মাঝখানে দাঁড়িয়ে কাঁপছিল। আহমাদ মুসা তাকে বলল, সিঁড়িকে একটু বাতাস করো রুনার মা, আমি ওদিকে একটু দেখি। তারপর উঠতে উঠতে সিঁড়িকে বলল, আর একটু রেস্ট নাও, তারপর উঠবে। আহমাদ মুসা গিয়ে রিসিভার তুলে নিল। ওদিকে আবদুল্লাহ জাবেরের উৎকণ্ঠা সপ্তমে উঠেছিল। আহমাদ মুসার কণ্ঠস্বর পেয়ে সে জিজ্ঞেস করল, কিছু ঘটেছে জনাব? না, কিছু ঘটেনি। অসুস্থ সিঁড়ি হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে। ভালো আছে। এখন বলো, কি খবর? আজ দুপুরে কাগান সোভিয়েত এয়ারফোর্সের প্রতীক চিহ্নিত দুটি মাউন্টেন ট্রান্সপোর্ট জেট ল্যান্ড করেছে, কিন্তু আরোহীদের প্রত্যেকে ইহুদি প্যারাট্রুপার্স। 4 জন সোভিয়েত অফিসারকে ওদের সাথে দেখা গেছে। প্যারাট্রুপার্সদের সংখ্যা কত? 2 জেটে 20 জন, আরও 2টি নাকি আছে। তাহলে আরও 20 জন। তুমি কি আঁচ করছো? আমি বুঝতে পারছি না এসব অত্যাধুনিক মাউন্ট জেট এখানে কেন। হাসল আহমাদ মুসা। বলল, কারণ ওই জেটগুলোর পক্ষে শুধু আপো পর্বতের অসমতল উপত্যকায় ল্যান্ড করা সম্ভব। বুঝেছি জনাব, অসম্ভব দুঃসাহস। কাজের জন্য অসম্ভব দুঃসাহসই প্রয়োজন। একটু থেমে আহমাদ মুসা আবার বলল, সোভিয়েত ইউনিয়ন ও ইরগুনজায় লিওমির এটা এক যৌথ ব্লিটজক্রিগ পরিকল্পনা, কিন্তু এ পরিকল্পনাকে আপো পর্বত পর্যন্ত গড়াতে দেওয়া যাবে না। আমি আসছি। আজই আসছেন? খোদা করেন ভোর হবার আগে আমি কাগানে পৌঁছে যাব। আহমাদ মুসা লাইন কেটে দিল। ওদিকে সিঁড়ি আহমাদ মুসার বিছানায় শুয়ে লজ্জায় মরে যাচ্ছিল। গোটা দেহে অপরিচিত এক অদৃশ্য মধুর ছোঁয়ায় যেন অনুভব করছে সে। সিঁড়ির মনে পড়ল ওয়্যারলেস টেবিল থেকে সে পড়ে যাচ্ছিল। কে যেন এসে তাকে ধরল। তারপর আর কিছুই মনে পড়ে না। ওখান থেকে তাকে বিছানায় আনলো কে? রুনার মা? অসম্ভব তার পক্ষে। তাহলে উনি? কথাটা মনে হতে গোটা দেহ তার থরথর করে কেঁপে উঠল। চোখ খুলে চাইবার সাধ্যও যেন নেই তার। আহমাদ মুসার সবগুলো কথা সে শুনতে পাচ্ছিল, কিন্তু চোখ খুলে একবারও ওর দিকে চাইতে পারছিল না। আহমাদ মুসা ওয়্যারলেস টেবিল থেকে উঠে দাঁড়িয়ে রুনার মাকে লক্ষ্য করে বলল, রুনার মা, সিঁড়ির দিকে লক্ষ্য রেখো। যখন যেটা হয় হসপিটাল থেকে ওষুধ এনে দেবে। আমি বলে যাব সবাইকে। আর মুর হামসার আজ কিংবা কালের মধ্যেই এসে পড়বে। আহমাদ মুসা বাথরুমে প্রবেশ করল। সেখান থেকে বেরিয়ে এসে দেখল সিঁড়িও নেই, রুনার মাও নেই। ঠোঁটে তার এক টুকরো হাসি ফুটে উঠল, কিন্তু মন তার কেঁপে উঠল ভীষণভাবে। সজ্ঞানে কিংবা অজ্ঞানে কোনো প্রশ্রয় কি সে দিয়েছে সিঁড়িকে? না, কখনো না। সিঁড়ির সাথে তার দেখা এবং যা যা ঘটেছে সবই ঘটনা প্রবাহের স্বাভাবিক ফলশ্রুতি। এমন কতই তো ঘটনা ঘটতে পারে, ঘটে থাকে। তবু আহমাদ মুসা মেনে নিল সাবধান হতে হবে। 16 রাজকুমারীর দুঃখের বোঝা যেন সে আর না বাড়ায়। আহমাদ মুসা পোশাক পরে তার সেই পরিচিত ব্যাগটি তুলে নিয়ে উঠে দাঁড়াল। উঠার সময় ফুলদানি থেকে একটি গোলাপ তুলে নিল, কিন্তু পরক্ষণেই কিছুটা কম্পিত হাতে সে গোলাপটি রেখে দিল ফুলদানিতে। কিন্তু রেখে দিয়েও স্বস্তি পেল না। মন যেন অতি স্পষ্ট কণ্ঠে বলল, ফুলটি রেখে দিয়েই কি তুমি তোমার দুর্বলতাকে মুছে ফেলতে চাইছ? আবার কেঁপে ওঠার পালা আহমাদ মুসার। বিবেকের আলো যেখানে পৌঁছে না, মনের এমন অবচেতন জগতে সে কি কোনো অন্যায় করে বসে আছে তাহলে? পা দুটি তার থেমে গেল। উপরের দিকে চেয়ে বলল, প্রভু, আমার মনকে তো আমি তোমার আনুগত্য থেকে পৃথক করে রাখিনি। তারপর সে আবার পা দুটি চালিয়ে দিল সামনে। কাকান শহর।
কাগান উপসাগর থেকে 50 মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত উত্তর মিন্দানাওয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর কাগান। ফিলিপাইন পরিষদের প্রাক্তন সিনেটর আব্বাস এলেন্টো কাগান শহরের মানচিত্র বুঝিয়ে দিচ্ছিল আহমাদ মুসাকে। মূল কাগান শহরের লোকসংখ্যা 8 থেকে 10 হাজারের মতো। শহরতলি সমেত এই লোকসংখ্যা এখন প্রায় 20,000। কাগান থেকে দক্ষিণ দিকে মাইলের পর মাইল চলে গেছে নয়নাভিরাম ধানের ক্ষেত। কাগান ছিল সুখ ও সমৃদ্ধির নগর। 20 বছর আগেও এখানে ছিল শতকরা 90 জনই মুসলমান। আমেরিকান ও পর্তুগিজ মিশনারিদের প্রলোভন ও নিপীড়নের পরও এখানে খ্রিস্টানদের সংখ্যা শতকরা 5 ভাগের বেশি হয়নি। এখানে অভাব বস্তুটা ছিল মানুষের অজানা, তাই মিশনারিদের কৌশল এখানে বড় বেশি কাজে আসেনি। কিন্তু কাগানবাসীদের এই প্রতিরোধ ক্ষমতা তাদের জন্য অভিশাপ হয়ে দেখা দিল। মিশনারিদের সব কলাকৌশল ব্যর্থ হলে ঘরবাড়ি ও সহায় সম্পত্তি থেকে তাদের উৎখাত করা হলো শক্তির জোরে। শুধু কাগান নয়, দিভাও, জাম্বোয়াঙ্গ, কোটাবাটো প্রভৃতি শহরে একই ঘটনার পুনরাবৃত্তি হল। এই উৎখাত অভিযানে 3,000 হতভাগ্য মুর মুসলমান নিহত হল এবং 10,000 হল আহত। আর 50,000 মুসলমান তাদের বাড়িঘর, সহায় সম্পত্তি সব কিছু হারিয়ে পথে গিয়ে দাঁড়াল। তাদের জায়গায় এনে বসানো হল উত্তর ফিলিপিন থেকে শ্বেতাঙ্গ ও নেটিভ খ্রিস্টানদের। কিন্তু এসব সংবাদ তো প্রকাশ পায়নি। প্রকাশ পাবে কি করে? সংবাদ সরবরাহ সংস্থাগুলোর কাছে এ কোনো সংবাদই নয়। মিন্দানোবাসীদের বিদ্রোহের খবরই শুধু প্রকাশ পায়। তাদের উপর জুলুম নির্যাতনের যে স্ট্রিম রোলার চলছে তা প্রকাশ পায় না। আহমাদ মুসা সম্মতিসূচক মাথা নাড়ল শুধু। আব্বাস এলেন্টো আবার বলতে শুরু করল, কাগানের শহরতলিতে মুসলমানদের কিছু ছিটেফোঁটা বসতি আজও রয়েছে। কাগান শহরের মূল আবাসিক এলাকা শহরের দক্ষিণাংশে। উত্তরাংশে কয়েকটি শিল্প কারখানা গড়ে উঠেছে। এই উত্তরাংশে সম্প্রতি একটি বিমান ক্ষেত্র নির্মিত হয়েছে। বিমান ক্ষেত্রের পশ্চিম, উত্তর ও পূর্বাংশে অসমতল বনভূমি। বিমান ক্ষেত্রটি সুদৃঢ় কাঁটা তার দিয়ে ঘেরা। কাঁটা তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ চলছে সর্বক্ষণ। এই বিমান ক্ষেত্রের দক্ষিণাংশে টার্মিনাল ভবনের সামনে রানওয়ের উপর দাঁড়িয়ে আছে 4টি মাউন্টেন জেট। থামল আব্বাস এলেন্টো। আহমাদ মুসা শহরের রাস্তাঘাটের অবস্থান নিয়ে তন্ময় হয়ে পড়ল। শহরের প্রধান রাস্তাটি শহরের দক্ষিণ প্রান্ত থেকে উত্তরাংশের টার্মিনাল ভবন পর্যন্ত বিস্তৃত। এই রাস্তার ধারেই সকল সরকারি অফিস ও গুরুত্বপূর্ণ বিল্ডিং। রাস্তাটির পূর্ব নাম ছিল আল নিফাদ রোড। কাগানে যারা প্রথমে বসতি স্থাপন করেছিল তারা এসেছিল জুলু দ্বীপের বুদ আজাদ অঞ্চল থেকে। জুলু দ্বীপে যিনি ইসলামের আলো ছড়িয়েছিলেন তিনি মোহাম্মদ আমানুল্লাহ আর নিফাদ নামে অভিহিত। তার নাম অনুসারেই এই রাস্তার নামকরণ করা হয়েছিল। কিন্তু রাস্তাটির নাম এখন মার্কোস অ্যাভিনিউ। কাগানের মুসলিম উচ্ছেদের পরিকল্পনাকারী সেন্ট জন মার্কোসের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে। আহমাদ মুসা আব্বাস এলেন্টোকে জিজ্ঞেস করলেন, কাগানের পাওয়ার স্টেশনটি কোথায়? আব্বাস এলেন্টো দক্ষিণ কাগানের একটি স্থান দেখিয়ে বলল, কার্কোস অ্যাভিনিউ থেকে পার্ক স্ট্রিট সোজা পশ্চিম দিকে চলে গেছে। এই রাস্তা দিয়ে সিকি মাইল যাবার পর আরেকটি রাস্তা পাওয়া যাবে হোয়াইট স্ট্রিট। এই স্ট্রিটের শেষ প্রান্তে পাওয়ার স্টেশন। পাওয়ার স্টেশন থেকে মার্কোস অ্যাভিনিউতে পৌঁছার সোজা পথ নেই? আছে, আবাসিক এলাকার মধ্য দিয়ে বড় পেঁচানো রাস্তা। পাওয়ার স্টেশনের পিছন থেকে বেরিয়ে এই রাস্তা আবাসিক এলাকার মধ্য দিয়ে পূর্ব দিকে এগিয়ে গেছে। আহমাদ মুসা কিছু বলতে যাচ্ছিল। বাইরে থেকে দরজায় কয়েকটি টোকা পড়ল। এ সময় আহমাদ মুসা ও আব্বাস এলেন্টো উৎকর্ণ হয়ে উঠল। আবার পড়ল টোকা, সেই নির্দিষ্ট নিয়মে, পরিচিত সংকেত। আব্বাস এলেন্টো গিয়ে দরজা খুলে দিল। প্রবেশ করল শ্রমিক গোছের একজন লোক। পরনে মালয় ধরনের লুঙ্গি, গায়ে শার্ট, ঝুলের কামিজ, ছোট করে ছাঁটা চুল, চোখ দুটির ছাউনিতে কেমন বোকা বোকা ভাব। আব্বাস এলেন্টো পরিচয় করিয়ে দিল, নাম আবিদ, কিন্তু কাগানে জন নামে পরিচিত। সবাই জানে সে একজন নিষ্ঠাবান নেটিভ খ্রিস্টান।
ভিসিডার একজন প্রথম শ্রেণীর কর্মী আবিদ। টার্মিনাল ভবনের বহিরাঙ্গনের একটি ভ্যারাইটি স্টোরের মালিক সে। মাউন্টেন জেট সম্পর্কিত তথ্য সেই সরবরাহ করেছে। আহমাদ মুসাকে দেখিয়ে সে আবিদকে বলল, ইনি আহমাদ মুসা, তোমাদের নেতা। বিস্ময় ও আনন্দে চিকচিক করে উঠল আবিদের চোখ। সসম্ভ্রম সালাম জানালো। আহমাদ মুসা হাত বাড়িয়ে দিল, আবিদও বাড়িয়ে দিল হাত। হ্যান্ডশেক করল দুজনে। আব্বাস এলেন্টো বলল, এবার খবর বলো আবিদ। আবিদ বলল, আজ সকালে মাইকেল অ্যাঞ্জেলো এসেছেন দিভাও থেকে। তার সাথে কে আর একজন এসেছেন, দীর্ঘাঙ্গ, লাল চেহারা, চুলহীন মাথা, নাম ডেভিড ইমরান। কি বললে নাম? ব্যগ্র কণ্ঠে জিজ্ঞেস করল আহমাদ মুসা। ডেভিড ইমরান? আহমাদ মুসা বিস্মিত হল। ধাড়ি ইহুদি ডেভিড ইমরান কাকানে এসেছে? ইরগুঞ্জায় লিওমের অপারেশন বিভাগের প্রধান ডেভিড ইমরান তাহলে আহমাদ মুসাকে হাতে পাবার জন্য পাগল হয়ে উঠেছে। হাসল আহমাদ মুসা। বলল সে, তারপর আবিদ? টার্মিনাল ভবনের পাশে ওরা একটা হাসপাতাল সাজিয়েছে। ডাক্তার আছে, নার্স আছে। বেলা 1টার দিকে 4টি মাউন্টেন জেটি পরপর সারিবদ্ধভাবে রানওয়েতে গিয়ে দাঁড়ালো। মাথা থেকে পা পর্যন্ত কিম্ভূত কিমাকার পোশাকে আবৃত লোকগুলো গিয়ে বিমানে উঠল। আহমাদ মুসা দ্রুত জিজ্ঞেস করল, মুখও কি আবৃত ছিল ওদের? জি হ্যাঁ, বলল আবিদ। আবিদ আবার বলতে শুরু করল, বেলা 1টার সময় জেটগুলোর টেক অফের কথা ছিল, কিন্তু নির্দিষ্ট সময়ে বিমানগুলো আকাশে উড়ল না। আরোহীরা সবাই নেমে এলো বিমান থেকে। আমি জিজ্ঞেস করে জানতে পারলাম কি যেন খবর এসেছে, তাই যাত্রা বন্ধ। ভ্রু কুঁচকে গেল আহমাদ মুসার, কিন্তু কিছু বলল না। আবিদ আবার শুরু করল। যাত্রা বন্ধ হয়ে যাবার পর সকলের মধ্যে কেমন যেন ত্রস্ত ভাব লক্ষ্য করা গেছে। পুলিশ কর্তাদের নিয়ে 2বার মিটিং হয়েছে বড় কর্তাদের। আহমাদ মুসা গম্ভীর হয়ে গিয়েছিল। সে যেন আনমনা হয়ে পড়েছে। আবিদ, মাইকেল, অ্যাঞ্জেলা, ডেভিড ইমরান আর সে কমান্ডোরা থাকছে কোথায়? টার্মিনাল রেস্ট হাউসে। রেস্ট হাউস অর্থাৎ বিমান ক্ষেত্র থেকে শহরে আসবার কয়টি পথ আছে? একটি, মার্কোস অ্যাভিনিউ। বিমান ক্ষেত্রটি শহর থেকে একটি খাল দ্বারা বিচ্ছিন্ন। খালের উপর মার্কোস অ্যাভিনিউয়ের ব্রিজ একমাত্র সংযোগ পথ। ব্রিজে প্রহরী থাকে না, কিন্তু আজ পুলিশ মোতায়েন দেখেছি ব্রিজে। আহমাদ মুসা ঠোঁট কামড়ে ধরল দাঁত দিয়ে। মুহূর্তখানেক চিন্তা করল সে। বলল, তারপর তুমি থাকো কোথায়? স্টোরেই থাকি। বেশ, তোমাকে টার্মিনালের রেস্ট হাউসে ওদের দিকে নজর রাখতে হবে। আমি যথাসময়ে পৌঁছব। মনে রেখো, তোমার ঘরে আলো জ্বলে থাকার অর্থ তুমি নেই, কিছু ঘটেছে। আর আলো নিভানো থাকলে তার অর্থ হবে সব কিছু ঠিক আছে। আচ্ছা, তুমি যাও। আবিদ সালাম জানিয়ে চলে গেল। আহমাদ মুসা গিয়ে ঘর বন্ধ করে দিল। তারপর তার ব্যাগ খুলে একটি ক্ষুদ্র বাক্স বের করল। বাক্সর পাশে একটি বোতামে চাপ দিতে উপরের ঢাকনি সরে গেল। ক্ষুদ্র ওয়্যারলেস যন্ত্র। শর্টওয়েভ কাঁটা ঘুরিয়ে যোগাযোগ করল আপু পর্বতের হেডকোয়ার্টারে। ওপার থেকে মুর হামসারের গলা পেয়ে খুশি হলো আহমাদ মুসা। বলল, মুর হামসার, তুমি কখন ফিরলে? ঘণ্টা 2 আগে ফিরেছি। সিঁড়ি কেমন? জ্বরের কোনো কমতি নেই। দেখো, ওর প্রতি নজর রেখো। মুহূর্তখানেক থামল মুসা, তারপর বলল, রুনার মা কোথায়? কেন? এখন সিঁড়ির কাছে। আমি ফেরার পূর্বে দরজার বাইরে বেরোতে দিবে না তাকে। বাইরের সকলের সাথে সব রকমের দেখা সাক্ষাৎ বন্ধ। দরকার হলে তাকে ঘরে বন্ধ করে রাখবে। আর এখনই ওর কাছ থেকে জেনে নাও আমি কাগানে এসেছি। এ কথা সে কাকে বলেছে? এ কথা তার কাছ থেকে বের করে নিতেই হবে। কিছু ঘটেছে ভাইয়া? উৎকণ্ঠিত স্বর মুর হামসারের। আমি আপু পর্বতে নেই, আমি কাগানে চলে এসেছি। এ খবর কাগানে পৌঁছেছে বলে স্থির নিশ্চিত আমি। কিন্তু পৌঁছল কি করে? নিশ্চয় আপো পর্বত থেকে এ খবর এখানে জানানো হয়েছে। সাংঘাতিক ব্যাপার। ঘরে শত্রু? মুর হামসারের কথার মাঝখানেই বলে উঠল আহমাদ মুসা। রুনার মার কাছ থেকে জেনে নিয়ে যে কোনো মূল্যে আটক করবে সে ঘরের শত্রুকে। আপনার নির্দেশ পালিত হবে জনাব। আর কথা শেষ করল না মুর হামসার। কিছু বলবে? জিজ্ঞেস করল আহমাদ মুসা। সিঁড়ি কিছুই খাচ্ছে না।
ঔষধ নাকি বমন করে ফেলেছে আজ। আহমাদ মুসা একটু চিন্তা করল, তারপর বলল, পুরুষ ডাক্তার দিয়ে পরীক্ষা তেমন ভালো হচ্ছে না, একটা কাজ করতে পারো। কি কাজ? স্মার্থা ডাক্তার, স্পাই ডাক্তার হিসেবে ক্লুক্লাক্স ক্লানে সে যোগ দিতে আসছিল মিন্দানামে। বন্দিখানা থেকে তাকে এনে সিঁড়িকে দেখাতে পারো। নিরাপদ হবে তাকে আনা। তোমাকে অতি সাবধানে কাজ করতে হবে এবং এ ব্যাপারে তোমার কারো উপর নির্ভর করা চলবে না। তুমি তাকে আনবে, তুমিই রেখে আসবে তাকে বন্দিখানায়। রাজি হবে সে চিকিৎসা করতে? তাকে বলো আমি অনুরোধ করেছি, আমার বিশ্বাস এই অনুরোধ সে রাখবে। কথা শেষ করে আহমাদ মুসা লাইন কেটে দিল। দরজার বাইরে দাঁড়িয়েছিল আবদুল্লাহ জাবের ও শরীফ আহমাদ সুরি। কথা শেষ হতে আব্বাস এলেন্টো গিয়ে দরজা খুলে দিল ঘরের। প্রবেশ করল তারা দুজনে। কি খবর জাবের? ব্যগ্র কণ্ঠে জিজ্ঞেস করল আহমাদ মুসা। ভিতরে একদম রণপ্রস্তুতি। কেমন? বিমানক্ষেত্রের চারিদিকে মেশিন গানের ব্যারিকেড, রাস্তার মোড়ে মোড়ে বসানো হচ্ছে মেশিন গান। সাদা পোশাকে শহরের বিভিন্ন স্থানে কমান্ডো ইউনিট মোতায়েন করা হয়েছে। সশস্ত্র পুলিশ তো রয়েছেই। নীরবে কথাগুলো শুনছিল আহমাদ মুসা। কথা শেষ হলো, কিন্তু কোনো মন্তব্য করল না সে। দুটি হাত তার পিছনে মুষ্টিবদ্ধ, চোখে মুখে ভাবনার এক ভারী পর্দা। জাবের, শরীফ সুরি, আব্বাস এলেন্টো নতমুখে দণ্ডায়মান। আহমাদ মুসা এক সময় টেবিলের কাগান শহরের মানচিত্রের পাশে গিয়ে দাঁড়াল। চোখ দুটি তার মানচিত্রে নিবদ্ধ, পলক নেই তাতে। নিঃশব্দে বয়ে চলল কালের স্রোত। স্বপ্নথিতের মতো মুখ তুলল আহমাদ মুসা মানচিত্র থেকে। জাবেরকে লক্ষ্য করে বলল সে, মৃত্যুমুখে ঝাঁপিয়ে পড়বে এমন কতজন লোক আছে তোমরা? আপনার নির্দেশ পেলে সকলে হাসতে হাসতে মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়ব। সবাই নয়, আমি 50 জন চাই। প্রস্তুত জনাব। তারপর আহমাদ মুসা দীর্ঘক্ষণ ধরে আবদুল্লাহ জাবের, শরীফ সুরি ও আব্বাস এলেন্টোর সাথে পরামর্শ করল। তারপর বিদায় দিল সবাইকে। ঘড়ির দিকে চেয়ে দেখল সবে সন্ধ্যা 8টা। 9টায় বেরোবে সে। এখনও 1 ঘন্টা সময় আছে। পরম প্রশান্তিতে বিছানায় গা এলিয়ে দিল সে। রাত 9টা। দক্ষিণে কাগানের পারলেন ধরে দ্রুত এগোচ্ছিল একজন লোক। লম্বা চওড়া, কালো স্যুট, কালো জুতা, টাইটিও একদম নিরেট কালো। লেনের আবঝা অন্ধকারে লোকটিকে মনে হচ্ছে ছায়ার মতো। মাথা নিচু করে ছায়ামূর্তিটি দ্রুত এগিয়ে চলছিল মার্কোস রোডের দিকে। আমেরিকান কাটচুল, লালমুখ, টিপটপ ভদ্রলোক। স্ত্রীর ভাঁজে কোনো খুঁত নেই। এক দৃষ্টিতে মনে হয় একজন সম্ভ্রান্ত বিদেশি। কোনো দিকে না তাকিয়ে এক মনে এগিয়ে যাচ্ছে সে। ভদ্রলোকের হাতে একটি বড় ধরনের অ্যাটাচি। পারলেন পার হয়ে সে গিয়ে পড়ল মার্কোস রোডে। মার্কোস রোড ধরে সে হনহন করে এগিয়ে চলল উত্তর দিকে। উত্তর দিক থেকে দুটি রক্তচক্ষু তীব্র বেগে এগিয়ে আসছে। সমগ্র রাস্তা আলোকিত হয়ে উঠছে ছুটে আসা গাড়ির হেডলাইটের উজ্জ্বল আলোতে। ভদ্রলোকের হৃদয় কুঞ্চিত হল, কিন্তু দৃঢ় পদক্ষেপে সমান তালে সে এগিয়ে চলল সামনে। ছুটে আসা গাড়িটি পুলিশের। গাড়িটির রিয়ার লাইটের নিচে জ্বলজ্বল করছে মিন্দানাও পুলিশ। পুলিশের জিপটি এসে ভদ্রলোকের পাশে থেমে গেল। ক্যাচ করে বিশ্রী শব্দ হলো। জিপে 2 জন আরোহী, একজন ড্রাইভার, অন্যজন পুলিশ অফিসার। পাশে জিপ থেমেছে, কিন্তু ভ্রুক্ষেপ নেই ভদ্রলোকের। চলা তার থামেনি। জিপ থেকে পুলিশ অফিসারটি নেমে পড়ল। এই যে, ভদ্রলোককে সম্বোধন করে ডাকল পুলিশ অফিসারটি। ভদ্রলোক থামল, পিছনে ফিরে চাইল, কিন্তু দাঁড়িয়ে রইল, এলো না। পুলিশ তার কাছে এগিয়ে গেল, বলল, কে আপনি? তার মুখে বিরক্তির স্বর।